অতিমারী সিচুয়েশনে এখন যে কোভিড-19 সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এই সিচুয়েশনে আমরা বিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের সামনাসামনি বা প্রত্যক্ষভাবে ক্লাস নিতে পারছি না। তাই আমাদের বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতনের তরফ থেকে আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন শিক্ষক জুম অ্যাপস বা অন্যান্য অ্যাপসের মাধ্যমে, যেমন গুগল মিটের মাধ্যমে পাঠদান শুরু করেছে। সেক্ষেত্রেও আবার অনেকের দেখা দিচ্ছে নানা রকম সমস্যা, কারণ নেট কার্ড ভরা হচ্ছে না বা নেট নেই, নেট দুর্বল, ফলে ক্লাসটা ঠিক মতো তারা শুনতে পাচ্ছে না। সেই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলোকে মাঝে মধ্যে আপলোড করব। এখান থেকেও তোমরা মাঝে মধ্যে ইউটিউব চ্যানেলটা চালিয়ে নিয়ে তোমরা ক্লাসগুলো করতে পারবে। প্রথমেই বলি, নিয়মিত ক্লাস না হলেও অনলাইন ক্লাস এবং ইউটিউবের ক্লাসগুলো তোমরা যদি ঠিকমতো করতে থাকো, তাহলে কিন্তু করোনা নামক মহামারী ব্যাধি আমাদের শিক্ষাকে ব্যাহত করতে পারবে না। এই যাতে শিক্ষা ব্যবস্থা ব্যাহত না হতে হয়, সেই জন্য আমরা সমস্ত শিক্ষক মণ্ডলী অনলাইন শিক্ষা ব্যবস্থা, ইউটিউব চ্যানেলের শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি প্রয়াস চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে তোমরা এই ক্লাসগুলো নিয়মিত করবে এবং আমাদের যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবে। তার কারণ হচ্ছে নতুন নতুন ক্লাসের খবর এই সাবস্ক্রাইব করা থাকলে তোমরা পেয়ে যাবে। ওকে, আমরা স্টার্ট করছি। আজকে প্রথম ক্লাস একাদশ বাণিজ্যের প্রথম ক্লাস হচ্ছে লেনদেন। আজ 11 কমার্সের অ্যাকাউন্টেন্সির একটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে লেনদেন, ট্রানজ্যাকশন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। প্রাথমিক স্তরে বাণিজ্য বিভাগ নিয়ে যারা ভর্তি হয়েছ, তাদের কাছে এই লেনদেন চ্যাপ্টারটি খুব ভালোভাবে স্বচ্ছ একটি ধারণা থাকতে হবে, কারণ এর উপর নির্ভর করে অন্যান্য চ্যাপ্টারগুলো ডেভেলপড হবে। এখন আমরা যদি দেখি, লেনদেন হচ্ছে হিসাবশাস্ত্রের ভিত্তিস্বরূপ। হিসাবশাস্ত্রের প্রথম ও প্রধান উপাদান, এক কথায় হিসাবশাস্ত্রের লাইফ অ্যান্ড ব্লাড হলো লেনদেন। এখন লেনদেন বলার আগে ঘটনা সম্পর্কে একটা ধারণা করা প্রয়োজন। ঘটনা কি? তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ঘটনার ইংলিশ ইভেন্ট লেখা আছে। ডেফিনেশনটাও তোমরা দেখতে পাচ্ছ। যা কিছু ঘটে তাই ঘটনা। ঘটনা দুই প্রকার, আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা। প্রথমেই আমরা বললাম লেনদেন চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের আলোচনা, কিন্তু লেনদেন চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমরা বললাম ঘটনা সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। ঘটনার ডেফিনেশন হিসাবে আমরা বললাম যা কিছু ঘটে তাই ঘটনা। অর্থাৎ তোমরা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, এটাও যেমন ঘটনা। মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর বাণিজ্য বিভাগের বিভিন্ন পুস্তক ক্রয় করেছ, সেটাও ঘটনা। তাই ঘটনাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি আর্থিক ঘটনা আর একটি অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দৈনন্দিন বাজার, দুর্গাপূজা, সরস্বতী পূজা। অনার্থিক ঘটনা হিসেবে বলতে পারি যে মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলা বা মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হওয়া ইত্যাদি, যেগুলো অর্থের সাথে সম্পর্কযুক্ত নয়। অ্যাকাউন্টেন্সিতে বা হিসাবশাস্ত্রে যাবতীয় কিছু হিসাব গড়ে উঠেছে, সবই হচ্ছে আর্থিক ঘটনাকে কেন্দ্র করে। এই আর্থিক ঘটনার ক্ষুদ্রতম এককগুলোই হলো লেনদেন। যেহেতু আর্থিক ঘটনাকে বেস করে, কেন্দ্র করে লেনদেন গঠিত হয়, তাই আর্থিক ঘটনা সম্পর্কে ধারণা আমাদের আগে করা প্রয়োজন। আমাদের অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্রে যাবতীয় কিছু অর্থের সাথে সম্পর্কিত ঘটনাকে কেন্দ্র করে। এরপর আমরা লেনদেন কাকে বলে সেটা আমরা দেখে নিই। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ লেনদেনের ডেফিনেশন হিসেবে লেখা আছে, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়,
তবে হিসাবশাস্ত্রে উহা লেনদেন বলে গণ্য হয়। সুতরাং লেনদেনের ডেফিনেশন দিতে গিয়ে যে দুটো বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হয়, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা, অর্থাৎ অর্থের পরিমাণটা নির্দিষ্ট, আর একটা হচ্ছে এই অর্থের মাপকাঠিটা যেমন নির্দিষ্ট হবে, ঘটনার ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। এই মূল দুটো বৈশিষ্ট্যকে নিয়ে লেনদেনের ডেফিনেশন দেয়া হয়েছে। এখন আমরা আলোচনা করব লেনদেনের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। লেনদেনের বৈশিষ্ট্য হিসাবে আমরা মূলত 4টে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, দুটি পক্ষ থাকবে, অর্থাৎ প্রতিটি ঘটনায় দুটি পক্ষ থাকবে। একটি পক্ষ লেনেওয়ালা এবং আরেকটি পক্ষ দেনেওয়ালা, অর্থাৎ প্রথম পক্ষকে আমরা বলবো গ্রহীতা, রিসিভার, এবং দ্বিতীয় পক্ষ হবে দাতা বা গিভার। অর্থাৎ লেনদেনের দুটি পক্ষ থাকবে, একটি রিসিভার এবং অপরটি গিভার। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসাবে তোমরা দেখছো ঘটনাটি অর্থের দ্বারা মাপা যাবে। আমরা ডেফিনেশনেই বলেছি ঘটনাটির অর্থমূল্য নির্দিষ্ট হবে। অর্থাৎ তুমি যদি বলো যে আমি বেশ কিছু টাকা দিয়ে বই কিনে নিয়ে এলাম, তাহলে সেটি লেনদেন হবে না, কারণ এখানে অর্থের পরিমাপ করা যাচ্ছে না, অর্থ সুনির্দিষ্ট নয়। কিন্তু তুমি যদি বলো 200 টাকা দিয়ে বই কিনলাম, এটি অর্থের দ্বারা মাপা যাচ্ছে, সুতরাং এটি হবে লেনদেন। তৃতীয় বৈশিষ্ট্যে আমরা দেখছি ঘটনার দ্বারা কোনো সম্পত্তি বা শ্রমের হস্তান্তর বোঝাবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সাথে সাথে ঘটনার মাধ্যমে কোনো সম্পত্তি বা শ্রমের হস্তান্তর হবে। একটু উদাহরণ দিলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে। তুমি 200 টাকা দিয়ে বই কিনলে, বই নামক সম্পত্তিটি তোমার কাছে আসলো এবং 200 টাকা নামক সম্পত্তিটি বইয়ের দোকানের মালিকের কাছে গেল। অর্থাৎ এখানে উভয় প্রকার সম্পত্তির হস্তান্তর হয়েছে। তোমার কাছে ক্যাশ নামক সম্পত্তিটি হস্তান্তরিত হয়েছে বইয়ের দোকানের মালিকের কাছে, আর বইয়ের দোকানের মালিকের কাছ হতে বই নামক সম্পত্তিটি তোমার কাছে এসেছে। সুতরাং ঘটনার দ্বারা কোনো সম্পত্তি বা শ্রমের হস্তান্তর বোঝাবে। 4 নম্বর বৈশিষ্ট্যে তোমরা দেখতে পাচ্ছ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে। যে পক্ষ অর্থ পাবে তার আর্থিক অবস্থা উন্নত হবে, আর যে পক্ষ অর্থ দিবে আগের থেকে তার আর্থিক অবস্থার অবনমন ঘটবে, অর্থাৎ পরিবর্তন হবে। এই হলো লেনদেনের মূল 4টে বৈশিষ্ট্য। এরপরে আমরা যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটি হলো লেনদেনের শ্রেণীবিভাগ। লেনদেনের প্রকৃতি অনুসারে লেনদেনকে 3 ভাগে ভাগ করা যায়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা এই শ্রেণীবিভাগটা লিখে রেখেছি। প্রথম হচ্ছে নগদ লেনদেন বা ক্যাশ ট্রানজ্যাকশন, দ্বিতীয়টি হচ্ছে বাকি লেনদেন বা ধারের লেনদেন, ক্রেডিট ট্রানজ্যাকশন, এবং তৃতীয় হচ্ছে খাতাপত্রের লেনদেন বা পেপার ট্রানজ্যাকশন। এখন নগদ লেনদেন বা ধারের লেনদেন সম্পর্কে আমাদের কম বেশি প্রত্যেকেরই ধারণা আছে। নগদ লেনদেন বলতে কি বোঝায় আগে বুঝে নেওয়া দরকার। কোনো লেনদেনের মূল্য লেনদেন সম্পাদিত হওয়ার সাথে সাথেই মিটিয়ে দিলে তাকে নগদ লেনদেন বলে। ধরো তুমি 20 টাকার ফুচকা খেয়েছো, ফুচকা খাওয়ার পরে সাথে সাথে 20 টাকা মিটিয়ে দিচ্ছ, তাহলে লেনদেন সম্পাদিত হওয়ার সাথে সাথেই তুমি মূল্য মিটিয়ে দিলে, তাই একে নগদ লেনদেন বলা হবে। ধারের লেনদেন কাকে বলে?
কোনো লেনদেনের মূল্য লেনদেন সম্পাদিত হওয়ার সাথে সাথে মিটিয়ে না দিলে উহাকে বাকি লেনদেন বা ধারের লেনদেন বলে। ধরে নাও আগের যে উদাহরণটা দিয়েছিলাম, তুমি 20 টাকার ফুচকা খেয়েছো, কিন্তু আজকে দাম না মিটিয়ে যদি 3 দিন পরে দাম মেটাও, তাহলে সেটাকে বলা হবে বাকি লেনদেন বা ধারের লেনদেন। এরপর খাতাপত্রের লেনদেন কাকে বলে? যখন কোনো লেনদেনের মূল্য মিটিয়ে দেওয়ার অবস্থায় থাকে না, তখন উহাকে খাতাপত্রের লেনদেন বলে। যেমন 1000 টাকা চুরি হয়ে গেল, 5000 টাকা মূল্যের পণ্য পুড়ে গেল, নষ্ট হয়ে গেল ইত্যাদি বোঝাতে খাতাপত্রের লেনদেন বোঝায়। আবার লেনদেনকে আরও 2 ভাগে ভাগ করা যায়, তোমরা দেখতে পাচ্ছ। একটি হচ্ছে বহির্লেনদেন বা এক্সটার্নাল ট্রানজ্যাকশান, আরেকটি হচ্ছে অন্তর্লেনদেন বা ইন্টারনাল ট্রানজ্যাকশান। এখন বহির্লেনদেন কাকে বলে একটু জেনে নাও। বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যে সকল লেনদেন সংঘটিত হয় সেগুলিকে বলা হয় বহির্লেনদেন। একটি উদাহরণ দিলে আরও ধারণাটা স্বচ্ছ হবে। যেমন রয় ব্রাদার্সের কাছে 10,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হলো। সুতরাং এটি হবে বহির্লেনদেন, কারণ রয় ব্রাদার্স একটি বাইরের পক্ষ। এরপরে আসি অন্তর্লেনদেন বা ইন্টারনাল ট্রানজ্যাকশন। যে সমস্ত লেনদেনের সাথে বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত নয় তাদের অন্তর্লেনদেন বলে। একটা উদাহরণ দিলে ধারণাটা আরও ক্লিয়ার হবে। যেমন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হলো। এখানে বাইরের কোনো পক্ষ নেই, নিজের প্রতিষ্ঠানই সম্পত্তি সারা বছর ধরে কাজ করার ফলে তার যে ক্ষয়ক্ষতি বা অবচয় হয়েছে সেটি অন্তর্লেনদেনের উদাহরণ। এরপর আমরা যে বিষয়টির উপর আলোচনা করব সেটি এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে নগদ লেনদেন ও বাকি লেনদেন নির্ণয় করার নিয়ম। নগদ লেনদেন এবং ধারের লেনদেন চিহ্নিত করার নিয়ম। এই চ্যাপ্টারে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই ক্যাশ ট্রানজ্যাকশন এবং ক্রেডিট ট্রানজ্যাকশন যদি আইডেন্টিফিকেশন ঠিকঠাকভাবে করতে না পারো, তাহলে কিন্তু আমাদের পরের চ্যাপ্টারগুলো তোমাদের সমস্যার সৃষ্টি করতে পারে। সুতরাং খুব ভালোভাবে মনোযোগ সহকারে এই পার্টটা তোমরা বুঝবে। দেখো, আমরা নগদ লেনদেন বা বাকি লেনদেন নির্ণয় করার নিয়মগুলো আমরা লিখে রেখেছি। এখানে নগদ লেনদেন চিহ্নিত করার নিয়ম আমরা দুটো লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। লেনদেনে ক্যাশ কথাটি যুক্ত থাকবে, অথবা লেনদেনে একটি পক্ষ থাকবে। ক্লারিফিকেশনটা একটু পরে দিচ্ছি। বাকি লেনদেনের চিহ্নিত করার নিয়ম বা ধারের লেনদেনের চিহ্নিত করার নিয়ম, এখানেও দুটি নিয়ম লেখা আছে। লেনদেনে অন ক্রেডিট কথাটি যুক্ত থাকবে, অথবা লেনদেনের দুটি পক্ষ থাকবে। এখন আমরা এর পরে কিছু এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার করছি, তবে বলে দিই, যদি ট্রানজ্যাকশনের মধ্যে ক্যাশ কথাটা যুক্ত থাকে তাহলে তোমরা সহজেই ওটি ক্যাশ ট্রানজ্যাকশন বলে আইডেন্টিফিকেশন করে নিতে পারবে। আর যদি ট্রানজ্যাকশনের মধ্যে অন ক্রেডিট কথাটা যুক্ত থাকে তাহলে সহজেই তোমরা ওটা ক্রেডিট ট্রানজ্যাকশন বলে আইডেন্টিফিকেশন করে নিতে পারছো। বাট যদি ক্যাশ বা অন ক্রেডিট এই শব্দ দুটো ট্রানজ্যাকশনের মধ্যে না থাকে, তখন তোমাদের ওই ট্রানজ্যাকশনে কটি পক্ষ আছে সেটি বিবেচ্য বিষয় আনতে হবে, বিবেচনা করতে হবে। তখন যদি একটি পক্ষ থাকে তাহলে সেটি হবে ক্যাশ ট্রানজ্যাকশন, যদি দুটো পক্ষ থাকে তাহলে সেটি হবে ক্রেডিট ট্রানজ্যাকশন। আর একবার বলছি, ট্রানজ্যাকশনের মধ্যে ক্যাশ কথাটা থাকলে ক্যাশ ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশনের মধ্যে ক্রেডিট কথাটা থাকলে ক্রেডিট ট্রানজ্যাকশন। যদি ক্যাশ বা অন ক্রেডিট এই শব্দ দুটি না থাকে, তখন তোমরা দেখবে ওই ট্রানজ্যাকশনে কটি পক্ষ আছে। একটি পক্ষ থাকলে ক্যাশ ট্রানজ্যাকশন,
দুটি পক্ষ থাকে ক্রেডিট ট্রানজ্যাকশন। আর একটু আগেই বলেছি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যদি চুরি হয়ে যাওয়া, পুড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া এই সমস্ত ঘটনা ঘটে, যেখানে অর্থমূল্য মিটিয়ে দেওয়ার কোনো প্রশ্ন থাকে না, তখন সেটাকে বলা হবে পেপার ট্রানজ্যাকশন। আমি এখন কিছু ট্রানজ্যাকশন তোমাদের এক্সাম্পল হিসেবে দিচ্ছি, কোনটা ক্যাশ ট্রানজ্যাকশন, কোনটা ক্রেডিট ট্রানজ্যাকশন, কোনটা পেপার ট্রানজ্যাকশন, সেটা নিয়ে আলোচনা করছি। এবার আমরা কতগুলো উদাহরণ নিয়ে অনুশীলন করব যে কোনগুলো ক্যাশ ট্রানজ্যাকশন বা কোনগুলো ক্রেডিট ট্রানজ্যাকশন বা পেপার ট্রানজ্যাকশন। আগে যে নিয়মগুলো বলেছি সেগুলোকে ঠিকভাবে যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু এই উদাহরণগুলো সলভ করা তোমাদের পক্ষে খুব একটা অসুবিধাজনক হবে না। প্রথম উদাহরণে তোমরা দেখো আছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹10,000। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাশ কথাটা আছে, ক্যাশ কথাটা থাকার জন্য এটা ক্যাশ ট্রানজ্যাকশন হবে। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, যদি এখানে ক্যাশ কথাটা নাও থাকতো তাহলেও কিন্তু এটা ক্যাশ ট্রানজ্যাকশন হতো, কারণ বিজনেস শুরু করা হয় কিছু নগদ অর্থ সম্পত্তি নিয়ে, তাকেই মূলধন বলে। তাই বিজনেস স্টার্টেড থাকলে ওটা ক্যাশ দিয়ে শুরু হয়, ক্যাশ কথা না থাকলেও ওটা ইমপ্লাইড ধরে নিয়ে ক্যাশ ট্রানজ্যাকশন করতে হয়। সুতরাং এখানে খুব সুবিধা হয়ে গেছে, উইথ ক্যাশ আছে আর ক্যাশ থাকা মানে ক্যাশ ট্রানজ্যাকশন। দ্বিতীয় চলে আসে গুডস পারচেজ ফর ₹1,000। এই ট্রানজ্যাকশনে কিন্তু তোমরা খেয়াল করে দেখো কোথাও ক্যাশ বা অন ক্রেডিট কথাটা যুক্ত নেই। যখন ক্যাশ বা ক্রেডিট যুক্ত থাকবে না তখন চেষ্টা করবে এখানে কোন পক্ষ আছে, কটা পক্ষ আছে। খেয়াল করে দেখো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো পক্ষই নেই, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামই নেই, কিন্তু অলওয়েজ যদি এই সাবজেক্টের কথা চিন্তা করো, কে পারচেজ করছে, ধরে নিতে হবে আমি পারচেজ করছি, আমার পক্ষ উজ্জ আছে। তাহলে সাবজেক্ট এখানে উজ্জ থাকার জন্য সাবজেক্টের আমি পারচেজ করছি, আমার পক্ষ আছে, এটা ইমপ্লাইড। তাই একটা পক্ষ বোঝাচ্ছে, একটা পক্ষ থাকলে এটা হয়ে যাবে ক্যাশ ট্রানজ্যাকশন, এটা হয়ে যাবে ক্যাশ ট্রানজ্যাকশন। নেক্সট যদি আমরা পড়ি গুডস পারচেজ ফ্রম রাম অন ক্যাশ। আবার খেয়াল করে দেখো অন ক্যাশ থাকলে তখন আর পক্ষ দেখবো না, এখানে আমি একটা পক্ষ ছিলাম, রাম একটা পক্ষ ছিল, দুটো পক্ষ থাকা সত্ত্বেও ক্যাশ ট্রানজ্যাকশন হয়ে গেল, বিকজ এখানে ক্যাশ কথাটা আছে, তাই এটাও ক্যাশ ট্রানজ্যাকশন হয়ে গেল। তার পরের লাইনটা দেখো গুডস পারচেজ ফ্রম রাম অন ক্রেডিট। অন ক্রেডিট থাকলে আমরা আর পক্ষ দেখবো না, সরাসরি লিখে দেবো ক্রেডিট ট্রানজ্যাকশন, আমরা লিখে দেবো ক্রেডিট ট্রানজ্যাকশন। তাহলে খুব সহজে ক্যাশ কথা বা ক্রেডিট কথা থাকলে আমরা সহজেই সেটা আইডেন্টিফিকেশন করতে পারছি। কিন্তু যেখানে ক্যাশ বা ক্রেডিট থাকবে না, তার পরের উদাহরণটাতে দেখো গুডস পারচেজ ফ্রম রাম ফর ₹1,000। এখানে ক্যাশ কথাও নেই, ক্রেডিট কথাও নেই। তাহলে এমতো অবস্থায় তুমি দেখো রাম একটা পক্ষ আর আমি একটা পক্ষ, আমি পারচেজ করছি রামের কাছে, তাহলে এই একটা পক্ষ আর রাম একটা পক্ষ, দুটো পক্ষ থাকলে আমরা জানি সেটা হয়ে যাবে ক্রেডিট ট্রানজ্যাকশন। কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করেছি যদি গুডস বা কোনো পণ্য বা কোনো সম্পত্তি আগুনে নষ্ট হয়ে গেল, পুড়ে গেল, ধ্বংস হয়ে গেল, চুরি হয়ে গেল, তাহলে সেগুলোকে বলা হয় পেপার ট্রানজ্যাকশন। এখানে আগুনে নষ্ট হয়ে গেছে তাই এটা হয়ে যাবে পেপার ট্রানজ্যাকশন। এবারে খুব ভালো করে দেখো পরের এক্সাম্পলটা ওয়েজেস পেড টু রহিম। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে ক্যাশও নেই, ক্রেডিটও নেই। তাহলে প্রথম ছাত্ররা কি করে, আমি একটা পক্ষ, রহিম একটা পক্ষ, দুটো পক্ষ, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে লিখতে থাকবে, স্যার শিখিয়েছেন এটা কি হয়ে যাবে ক্রেডিট ট্রানজ্যাকশন। কিন্তু ভুল হয়ে গেল, কারণ কি এখানে আমি একটা পক্ষ, রহিম একটা পক্ষ থাকা সত্ত্বেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা এখানে তো কোনো ক্যাশ বা ক্রেডিট কথা পাচ্ছি না, তাহলে দুটো পক্ষে ক্রেডিট কেন স্যার ভুল বলছেন। পেড, পেড যখন তুমি দোকানে কোনো মালপত্র কিনতে যাও ক্যাশ দিলেই তবে পেড স্ট্যাম্পটা দেয়, দ্যাটস মিন পেড মানে হচ্ছে ক্যাশ পেড, ক্যাশ কথাটা ইমপ্লাইড, পেড মানে ক্যাশ পেড, ক্যাশ কথাটা ইমপ্লাইড, দ্যাট ইজ এটাও হয়ে যাবে ক্যাশ ট্রানজ্যাকশন, এটাও হয়ে যাবে ক্যাশ ট্রানজ্যাকশন। আদারওয়াইজ পরেরটাকে আবার দিয়েছি ওয়েজেস পেড, আবার পেড কথা আছে, পেড মানে
ক্যাসকেড, অর্থাৎ এটাও হয়ে যাবে ক্যাশ ট্রানজেকশন। এইভাবে আমরা যে নিয়ম দিয়েছি সেই নিয়মের সাথে এই উদাহরণগুলো যদি একবার দুবার আরো নতুন কিছু যদি উদাহরণ চর্চা করে নিতে পারো, তাহলে এই লেনদেন চ্যাপ্টারে তোমাদের আর কোনো ডাউট থাকার কথা নয়। লেনদেন চ্যাপ্টারটা যদি তোমাদের ভালোভাবে ক্যাপচার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা পরের চ্যাপ্টারে অ্যাকাউন্টস, ডিভিশন অফ অ্যাকাউন্টস, গোল্ডেন রুলস, এইগুলো এর উপর ডিপেন্ড করে আরো গড়ে উঠেছে, সেইগুলো আরো ভালো করে তোমাদের বোঝাতে পারবো, তোমাদের বুঝতেও সুবিধা হবে। সুতরাং তোমরা শুধু এই চ্যাপ্টারে এইটুকু জিনিসই তোমরা একটু আত্মস্থ করো। আমরা আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হবে, আলোচনা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, ধন্যবাদ।